সুপ্রিয় দর্শক, মায়ার আজকের লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুজহাত রহমান। আমি মায়াতে লিড মেন্টাল হেলথ কাউন্সিলর হিসেবে কাজ করছি। আজকে আমরা কথা বলবো পরীক্ষার ভয় নিয়ে। পরীক্ষার ভয়, এটা নিয়ে কথা বলার আসলে প্রয়োজন আছে, তাই না? আম, ছোটবেলা থেকে আমরা নানান পরীক্ষা দিতে দিতে বড় হয়েছি এবং বড় হয়েও আসলে ফিল করেছি যে একটা কিছু ভিতরে হতে থাকে যখন সামনেই পরীক্ষা থাকে। তো আজকে আমরা পরীক্ষা আর ভয়টা নিয়ে কথা বলবো এবং কথা বলবো তাদের সাথে যারা পরীক্ষা দিচ্ছে, তার মানে স্টুডেন্ট। আমাদের সাথে দুজন স্টুডেন্ট আছে, আমাদের সাথে আছে মেহরিন হক এবং আহমেদ ইসা জাহাঙ্গীর নাভেদ। তারা দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, দুজনেই ফার্মেসি বিভাগে পড়াশোনা করছে। দুজনকে স্বাগত জানাচ্ছি, মেহরিন এবং নাভেদ। থ্যাংক ইউ আপু। আসসালামু Thank you, আলাইকুম আপু। এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা বেশি কথা না বলে আসলে ঢুকে যাই। আমরা একটু এক্সপিরিয়েন্স শুনতে চাই যে কেমন আসলে লাগে আম, যখন পরীক্ষা নকিং অ্যাট দ্য ডোর, সেই সময় আসলে কেমন ফিল হয়। আর আরেকটা ব্যাপার অ্যাকচুয়ালি আমরা আজকের সেশনে একটু অ্যাড্রেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সামনেই হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন। তো এই সময়টা সবার জীবনে ভীষণ ক্রুশিয়াল। আপনাদেরও ছিল, আপনারা এখন পড়ছেন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আপনারা এই সময়টা পার করেছেন। তো ওই জায়গাটা জানতে চাই যে কেমন ছিল যখন আপনারা এইভাবে মানে অ্যাডমিশন টেস্টের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছিলেন। আম, সামনে প্রচুর আনসার্টেনিটি, অনেক ইউনিভার্সিটির অপশন, এবং তার মধ্যে থেকে কোনো একটাকে হয়তো বেছে নিতে হবে, কাঙ্ক্ষিত কোনো একটা আছে, সেটাতে হবে কি হবে না, এই সমস্ত অনেক কিছু। তো সেই এক্সপিরিয়েন্স গুলো একটু জানতে চাই। প্রথমে আমি একটু মেহরিন হক আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে how was your experience when you faced admission test? ধন্যবাদ আপু প্রশ্ন করার জন্য। আসলে পরীক্ষা ভীতি জিনিসটা আমার মনে হয় সবার মধ্যেই কাজ করেছে। আমার বড়রাও সেম কথা বলবে, আমার ছোটরাও সেম কথা বলবে যারা এখন পড়ছে বা এই বছর অ্যাডমিশন এক্সাম দিবে। আমার জন্য তো পরীক্ষা ভীতিটা আসলে খুব, আমি নিজে খুব ভয় পাই। আমি নিজে, আমার ফ্রেন্ড সার্কেল যারা দেখছে তারাও বলতে পারবে, আমি নিজে পরীক্ষার জিনিস, যে পরীক্ষা ভীতি যে জিনিসটা বলে আমার মধ্যে অত্যন্ত বেশি কাজ করে। আর অ্যাডমিশন এক্সাম ফেজটা এমন একটা ফেজ আমি বলবো যে টাইমে মানুষ আসলে নিজে অনেক আনসার্টিনিটিসে ভুগে, যে আমি কোন সাবজেক্টের জন্য পড়তে চাই সেটা একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। আমার গোলটা কি, আমি ডাক্তারিতে যাব না আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো। বাংলাদেশে যেমন এটা খুব কোয়াইট একটা কম্পারেবল থিং, ডাক্তারির জন্য অ্যাডমিশন এক্সাম দেওয়া বা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়া বা সায়েন্সের জন্য পড়া বা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন এক্সাম দেওয়া, তখন যে একটা অ্যাংজাইটিটা কাজ করে, তখন যে একটা স্ট্রেসটা কাজ করে, এটা আসলে সবকিছু মিলিয়ে আমাদের মেন্টাল হেলথকে অনেক এফেক্ট করে। ইভেন আমি বলবো যে মেন্টাল হেলথের সাথে সাথে এটা আমাদের ফিজিক্যাল হেলথটাকেও খুব এফেক্ট করে। সেই টাইমে যে স্ট্রেসটা, আমাদের হয়তো রুটিনটা মেনটেন করা হয় না, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে কি হবে, পরীক্ষাটা কি আমি পারবো কিনা, আমি কি এই সাবজেক্টটায় পারবো কিনা, আমার কি এই সাবজেক্টটা পড়া উচিত হবে কিনা, 4 বছর পরে আমার ফিউচারটা কি হবে, অনার্স পড়ার পরে আমি কি করব। তো এই ধরনের ভীতিগুলো আমার মনে হয় যে ওই সময়টাতে বেশি কাজ করে, আমার নিজের মধ্যে পার্সোনালি কাজ করেছে এবং আমার সাথে নাভিদও একমত হবে। আমি তোর এখন নাভিদকে দিতে চাবো ওর এক্সপিরিয়েন্স যদি শেয়ার করে, এবং আমি নিজের এক্সপিরিয়েন্স এর কথা বললেও সেম এক্সপিরিয়েন্স আমি ফিল করেছি যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগের ফেজে। এখনো বিশ্ববিদ্যালয় পড়েও যখন সেমিস্টার ফাইনাল বা মিড টার্ম এক্সামিনেশন দিতে হয়, তখনও সেম ধরনের একটা অ্যাংজাইটি, স্ট্রেস লেভেল অবশ্যই আমার মধ্যেও কাজ করে। অনেক ধন্যবাদ মেহরিন। নাভিদের কাছে একটু যেতে চাই যে কেমন আসলে একটু ডিটেইলে যে এক্স্যাক্টলি কি হচ্ছিল, কি মনে হচ্ছিল সেই সময়টাতে, বা এখনো কি মনে হয় যখন আপনার এক্সাম ফেস করেন। থ্যাংক ইউ আপু ফ্লোরটা দেওয়ার জন্য। আসলে যখন আমরা অ্যাডমিশনস এর ব্যাপারটা চিন্তা করি, আমার কাছে পার্সোনালি যে ভয়টা ফার্স্টলি ছিল সেটা হচ্ছে গিয়ে যে না হলে কি হবে, লাইক ইফ আই ডোন্ট গেট দি চান্স হোয়াটস নেক্সট আউট দেয়ার। সো এই রিস্কটার জন্য কিন্তু দেখা যায় যে ওই অ্যাংজাইটি লেভেলটা বেড়ে যায়।
আমরা ইউজুয়ালি ধরেন ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমরা ইউজুয়ালি ন্যাশনাল কারিকুলামে দুটো এক্সাম দিয়ে আসি, একটা মিড টার্ম একটা ফাইনাল টার্ম। মিড টার্মে খারাপ করলেও ঠিক আছে, ওভারকাম করার জন্য ফাইনাল টার্ম আছে। বাট এই এক্সাম গুলোতে তো আসলে একবার খারাপ করে ফেললে সেকেন্ড টাইম কোনো অপশনস থাকে না, বা ওই ইউনিভার্সিটিটা ক্লোজ পুরাই। সো তখন দেখা যায় আসলে ওই মেন্টালিটিটার জন্য স্ট্রেসটা না আসলে আরো 10 টাইমস 50 টাইমস বেড়ে যায়। সো ওই জিনিসটা আমার কেসে সবচেয়ে বড় একটা ফিয়ার বা প্রবলেম্যাটিক সিচুয়েশন যদি বলতে চাই, এটা আমার কেসে হয়ে দাঁড়িয়েছিল ওই টাইমটাতে। এবং কমব্যাট করার যেই একটু যদি অ্যাড জি, করি অবশ্যই। এখানটাতে যে অ্যাকচুয়ালি কি হচ্ছিল সেই সময়। আপনি বললেন যে আম, না হলে কি হবে সেটা নিয়ে ভাবছেন, রাইট? তার জি, মানে ইউ আর অবশ্যই। নট বিইং ইন ইউর প্রেজেন্ট, আপনি ফিউচারে চলে গেছেন, ডুয়ালিস্টিক ফিউচার, ইয়েস। মানে নেগেটিভ ফিউচার। ইন এ হতেও নেগেটিভ পারে, ফিউচার। এরকম একটা ফিউচারও কিন্তু আছে, বাট না জি। হতে পারে। না হলে কি হবে, ইউ আর গেটিং রেডি ইয়োর সেলফ যে We were না হলে কি fo- হবে, exactly. We were which is focusing. really really stressful. এক্স্যাক্টলি, দেখা যেত যে সামথিং দ্যাটস ভেরি মাচ কেপেবল উইদিন মাই সেলফ, যেটা আমি হয়তো এক্সাম পেপারে ডেলিভার করতে পারবো, সেটা হয়তো দেখা যেত যে এই অ্যাংজাইটিটার জন্য বা এই ভয়টার জন্য যে না হলে কি হবে, তখন ওই জিনিসটার জন্য অনেক সময় অনেক কেপেবল স্টুডেন্টসও দেখা যায় যে আম, না মানে পারা জিনিসও না পেরে চলে আসে পরীক্ষার হল থেকে। পরে একদম দেখা যায় যে দে এন্ড আপ লুজিং সেলফ কনফিডেন্স ইন দ্য লং রান। সো in terms of আজকের যে discussion topic, how to deal with exam anxiety, whatever exam we are facing, the best way to like deal with this whole situation is যে don't think of the outcome, just live in the present and think about what you can, and not think about যে না হলে কি হবে। I think that would be something everyone should think about. এক্স্যাক্টলি, মানে এটা এক্সপিরিয়েন্স থেকে শেখা, রাইট? আপনি যেরকম বললেন যে Obviously, তখন এটাই exactly. মনে হচ্ছে, তো ইউ এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি যে এই যে আমি ফিউচারে চলে যাচ্ছি, এটাতে আসলে আমার কি লাভ হচ্ছে, রাইট? বরং ওই মুহূর্তে কি দরকার ছিল, আপনার প্রেজেন্টে বিলং করা দরকার ছিল, যে অ্যাট প্রেজেন্ট আমার কাজ হচ্ছে পড়া, প্রিপারেশন নেওয়া, এবং যে মুহূর্তে পরীক্ষার হলে যাব সেই মুহূর্তে আমি যা পড়েছি সেটাকে জাস্ট ডেলিভার করে আউটপুট আসা। দেওয়া, ডেলিভার করা। কিন্তু সেই ডেলিভারটা করার আগে মাথায় চলে আসছে যে ফিউচারে কি হবে, তো আমি ফিউচারে ফ্লোটিং করা শুরু করে দিলাম। তাতে আসলে লাভের মধ্যে কোনো লাভ হলো না, কিছু এক্সট্রা স্ট্রেস এসে শরীরে জমা হলো। আচ্ছা, কি কি ধরনের সিমটম হয়, একটু প্রথমে মেহরিনের কাছে জানতে চাই। স্ট্রেস সিমটম গুলো কি কি হয় আপনার ক্ষেত্রে? স্ট্রেস ফিজিক্যাল, সিমটম গুলো ইমোশনাল, থট লেভেলে, সব রকমের লেভেলে? ইমোশনাল থট লেভেলে যদি আমরা বলি, এই স্ট্রেস সিমটম গুলো বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় সব ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা ফেস করে থাকে, যে আমরা খুব জলদি সেলফ কনফিডেন্সটাকে লুজ করে ফেলি, আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, যে মেন্টালি ভেঙে ফেলি। আর কি হবে, পরীক্ষাটা কি আমি পারবো নাকি পারবো না। সেক্ষেত্রে দেখা যায় যে আমার রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, রাতে ঘুম হওয়ার না কারণে আমি ঠিক মতো পড়ায়ও ফোকাস করতে পারছি না দিনের বেলা। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছে না, তাদের ডায়েট চার্টটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, পুরো একটা রুটিন যেটা হয় রুটিনটাই মেসড আপ হয়ে যাচ্ছে এই স্ট্রেসটার কারণে, যেটা তার আপনার ফিজিক্যাল ক্ষেত্রে এবং কি হয়? আমার ক্ষেত্রে যেটা হয়, আমি খুব মানে আমার রাতে যেমন আমি ঘুমে করতে পারি না, আমি ঠিক মতো ঘুম আসে না, দেখা যায় যে রাতটা আমি চিন্তা করে কাটিয়ে দিচ্ছি যে আমি কালকে পরীক্ষাটায় কি এই প্রশ্নগুলো আসলে এগুলোর কি অ্যান্সারটা ঠিক মতো করতে পারবো, যদি আমি না পারি তাহলে কি হবে, এই ফিউচার থটটায় চলে যাচ্ছি। তখন আমি দেখা যায় রাতে ঘুমটা না হওয়ার কারণে আমি সকালবেলাও দেখা যায় যে পরীক্ষাটা হলে যে বসলাম, কিন্তু আমার তখন ওই কনসেন্ট্রেশনটা, প্রপার কনসেন্ট্রেশনটা নেই, কারণ আমার ফিজিক্যাল অবস্থা যেহেতু ভালো নয়, তখন আমার মেন্টাল কনসেন্ট্রেশনটাও থাকে না যে আমি ঠিক মতো করে পরীক্ষাটায় অ্যাটেনশন দিয়ে অ্যাকচুয়াল মার্কসটা আমি যেটা হয়তো পারতাম, পারা জিনিসটাও তখন আমার মনে হচ্ছে যেন আমি পারছি না। হয়তো মনে হচ্ছে শরীরে, মনে হচ্ছে অনেক অস্বস্তি একটা ফিলিং আসতেছে, নার্ভাসনেস, প্যানিক, হোক, হাত পা ঘেমে আসতেছে, খিদা লাগছে না, খেতেও পারছি না ঠিক মতো। এই ধরনের অ্যাংজাইটি অ্যাটাকস গুলো আমার ক্ষেত্রে পার্সোনালি হয়ে থাকে। এক একজনের ক্ষেত্রে এটা ভ্যারি করে, কিন্তু আমার ক্ষেত্রে পার্সোনালি আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এই জিনিসগুলো।
এক্স্যাক্টলি, একটু নাভেদের কাছে শুনি কি কি ধরনের সিমটম আপনার হয়। আমার মধ্যে যে সিমটমস গুলো আর কি, ফার্স্ট এন্ড ফরমোস্ট যে জিনিসটা আমি দেখেছি আমার নিজের কিছু হতে, সেটা হচ্ছে পরীক্ষার হলে ঢোকার আগে দিয়ে যখন আম, যে ওই স্ট্রেস লেভেলটা, যে আমি পরীক্ষার হলে যাচ্ছি, এখন পরীক্ষা দিতে বসবো, এর একদম আগের মুহূর্তটা ইজ ভেরি ক্রুশাল বিফোর স্টেপিং ইনটু দি এক্সাম। বিকজ তখন আসলে আমরা সবাই কিন্তু নিজেদের সাথে নিজেরা কথা বলতে থাকি যে নো আই হ্যাভ দ্যাট কনফিডেন্স, বা আমি পারবো, এরকম একটা মেন্টালিটি। অথবা ইট ক্যান গো আইদার ওয়েজ, আইদার হয়তো মোরাল কনফিডেন্সটা অনেক বেড়ে যায়, অথবা পুরাই অ্যাংশিয়াস হয়ে পরীক্ষার হলে ঢুকতে হয়। সো ওই মোমেন্টটাতে আমি আর কি পার্সোনালি যে জিনিসটা দেখেছি আমার নিজের পার্সপেক্টিভে যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে ওই টাইমে ইটস বেস্ট ইফ ইউ কিপ ইয়োর সেলফ উইদিন দি এনভায়রনমেন্ট। বিকজ দেখা যায় যে আমি আমার সাথে যদি আমার আত্মীয় স্বজন বা এনিওয়ান, পিপল হু এক্সপেক্ট ফ্রম মি, ইফ দে আর অ্যারাউন্ড মি, তখন কিন্তু এটা টার্নস আউট টু বি অ্যান অ্যাডেড প্রেশার। লাইক ফর এক্সাম্পল, আমি আমার নিজের পার্সোনালি আমি বলতে গেলে আমি যে জিনিসটা বলতে পারবো যে ঢাকার মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম, মাই সিস্টার্স, মাই প্যারেন্টস ওয়্যার দেয়ার উইথ মি। আমি আমার প্রিপারেশন নিচ্ছিলাম, এন্ড প্রিপারেশন নিতে নিতেও দেখা গিয়েছে যে আহ, আমার মধ্যে না একটা সাইকোলজি এরকম কাজ করেছিল যে ওকে, দে আর দ্য ওয়ান্স হু এক্সপেক্ট ফ্রম মি, সো আই হ্যাভ টু ডেলিভার। ইটস সাম সর্ট অফ অ্যাডেড রেসপন্সিবিলিটি, ওরকম একটা সিচুয়েশনে। বাট ঢাকার বাইরে যখন আমি গিয়েছি, আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ডস এন্ড আই ওয়াজ ইন আ মাচ মোর রিল্যাক্স সিচুয়েশন, এন্ড আই ডিড বেটার ইন দোজ এক্সামস, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। সো দ্য থিং ইজ যে খুবই দারুণ একটা পয়েন্ট আপনি তুলে ধরেছেন যে অ্যাকচুয়ালি আমাদের যখন এক্সাম থাকে তখন সেটার সাথে শুধু আমার নিজের এক্সপেকটেশন থাকে না, আদার পিপলেরও কিছু এক্সপেকটেশন থাকে। সেই জায়গাটাও একটা অ্যাডেড স্ট্রেস দেয়। এইটা অ্যাকচুয়ালি আমাদের, এটা কি হওয়া উচিত বলেন তো ইট ক্যান মেহরিন, আপনার ভ্যারি। কি মনে হয় যে শুড উই টেক দিস অ্যাডেড স্ট্রেস? হ্যালো, শোনা যাচ্ছে মেহরিন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের কি আসলে এই অ্যাডেড স্ট্রেসটা নেওয়ার প্রয়োজন আছে, যে অন্যরা আমার কাছে কি এক্সপেক্ট করছে, বাবা খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করছে, মা খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করছে, আমিও তো আমার জন্য একটা কিছু এক্সপেক্ট করছি। তো আমার এক্সপেকটেশনের সাথে আবার অন্যদেরও যে এক্সপেকটেশন এসে জুড়ে বসছে, তো শুধুই টেক ইট, নেওয়ার দরকার আছে নাকি আমাদের? আহ না, আমার একদমই মনে হয় না এটা আমার তখন সেক্ষেত্রে নাবিদ যেটা বললো যে এক্ষেত্রে আমার এটা নেয়ার একদমই দরকার আছে, একদমই দরকার নেই। কারণ সেক্ষেত্রে এটা আসলে একটা এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করে। আমাদের মনে হয় যে তারা আমার কাছে এক্সপেক্ট করছে, আমার বাবা মা আমার কাছে এক্সপেক্ট করছে যে আমি হয়তো এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বা এই জায়গায় এই এক্সামে এই ডেডিকেটেড মার্কসটা নিয়ে আসবো। তো সেখানে আমার মনে হয় যে এটা একটা অ্যাডেড বার্ডেন বা অ্যাডেড রেসপন্সিবিলিটি হিসাবে তখন যদি মাথায় আসে, সেই ক্ষেত্রে আমার সাইকোলজিক সিচুয়েশনটাকে আরো অ্যানশাস করে দেয়, আমার স্ট্রেস লেভেলটাকে আরো বাড়িয়ে দেয়। তখন সেটা পরীক্ষার নেগেটিভ এফেক্ট ফেলে অফকোর্স। সেক্ষেত্রে যদি আমি তাদের এটা এক্সপেকটেশন হিসাবে না দেখে আমার নিজেরও ড্রিম বা নিজের এক্সপেকটেশন হিসাবে দেখে যদি আমি আমার নিজের বার্ডেনটাকে রিলিজ করতে পারি বা স্ট্রেসটাকে রিলিজ করতে পারি, সেটা অনেক পজিটিভ ওয়েতে আমরা কাজটা করতে পারি। তার থেকে যদি আমরা দেখি যে এটা তারা এক্সপেক্ট করছে বলে আমার জন্য বার্ডেন, সেক্ষেত্রে এটা আমার হেলথে, আমার এক্সামেও এটা নেগেটিভ এফেক্ট করে বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে যদি এটা আমাকে নেগেটিভলি এফেক্ট করছে, আমার মনে হয় না এই ধরনের এক্সপেকটেশন বা এই ধরনের রেসপন্সিবিলিটিটা আমার তখন সেই এক্সামের আগের মোমেন্টটায় নেওয়া উচিত, একেবারেই নেওয়া উচিত না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি আমাদের কিছু জিনিসের সঙ্গে একটু ডিস্টেন্সিং করা প্রয়োজন। আমরা না এই জিনিসগুলো অনেক সময় মেলাতে মানে একসাথে করে ফেলি, যে কোনটা আমার চাহিদা, কোনটা অন্যের চাহিদা। তো অন্যের চাহিদাগুলো আমরা নিজের চাহিদা হিসেবে নিয়ে নেই, আমরা মনে করতে থাকি যে অন্যের বাবার স্বপ্ন পূরণ করাটা আমার বিরাট একটা রেসপন্সিবিলিটি। বিষয়টা এটা না। বাবার স্বপ্ন হচ্ছে আমি যেভাবে ভালো থাকি, আমার ভালো থাকা হচ্ছে বাবার স্বপ্ন। তিনি হয়তো অনেক কিছু বলবেন, হ্যাঁ তুমি ডাক্তার হলে ভালো হয়, তুমি ইঞ্জিনিয়ার হলে ভালো হয়, বা তুমি কিছু একটা হলে ভালো হয়, বাট মেবি আমার ড্রিমটা ডিফারেন্ট। জি, অবশ্যই। রাইট?
এবং সেই জায়গাটাতে ফোকাস করাটা ভীষণ জরুরি। অবশ্যই এটা একটা ডিফারেন্ট জায়গা চলে আসলো যে মানে এটা নিয়ে একটা লম্বা সেশন হয়ে যেতে পারে। আমরা এক্সাম ফেয়ারের ভেতরে এটা একটা অংশ যে এই অ্যাডেড কিছু রেসপন্সিবিলিটি না, কিছু এক্সপেকটেশন আমরা নিজেদের ঘাড়ে নিয়ে নিই এবং সেটাকে ফুলফিল করার জন্য ভীষণ চেষ্টা করতে থাকি, which is unnecessary। একটা আননেসেসারি এফোর্ট আমাদেরকে দিতে থাকতে হয়, এটার কোনো দরকার নেই, সেটা সম্পর্কে আমরা একটু অ্যাওয়ার হব। ওকে, এই যে আমরা আজকে কথা বলছি, আমাদের কাছ সাথে যারাই আছে, যারাই একটু শুনছে, তারা যেন এই জায়গাটা সম্পর্কে একটু সচেতন হয় যে নিজের স্বপ্নটার দিকেই ফোকাস করব এবং পরীক্ষায় ভালো করা, ভালো রেজাল্ট করা, সেটা আসলে আমার নিজের জন্য দরকার। বাবাকে খুশি করা বা মাকে খুশি করা, কিংবা আমার সঙ্গে যিনি গার্ডিয়ান আছে তিনি আমার জন্য এফোর্ট দিয়েছেন বলে তাকে সন্তুষ্ট করতে হবে, বিষয়টা অ্যাকচুয়ালি তা না, রাইট? তো যেটা আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সিমটমস। কি কি সিমটম হয়? কিছু ফিজিক্যাল সিমটম হয়, আপনারা বললেন ঘুমের সমস্যা হয়, আরো নানান রকম, ক্ষিধা কমে যায় বললেন একজন। নাভেদ কি কি বললেন? আমি বললাম যে দি কম্পেনিয়ন, আর এরপরে লাইক উই গট ড্রিফটেড অ্যাওয়ে অন্য এই সিচুয়েশনটাতে। বাট আপনার কি ফিজিক্যাল প্রবলেম সিমটম হয়? যে জিনিসটা আমি ফেস করেছিলাম, যে যখন ধরেন কোন একটা কিছু নিয়ে প্রিপারেশন নিচ্ছিলাম, মাথার মধ্যে আর কি সবসময় চলতো যে আচ্ছা এতটুকু যে প্রিপারেশন নিলাম এটা কি যথেষ্ট নাকি। তখন দেখা যেত যে আমি অ্যাকচুয়ালি যতটুকু আমার প্রিপারেশন নেওয়ার দরকার ছিল, I ended up taking more preparation than necessary, but I did not have any sort of perfection in my preparation. সো এই সিলেবাসের চিন্তাটা যেটা, যে আমি কি প্রপারলি সবকিছু কভার করছি নাকি, তখন দেখা যেত যে আম, আমার পড়াশোনার কমপ্লিশনের পারফেকশনটা ঠিক মতো থাকতো না অনেক কিছুর সাবজেক্টের বেসিসে আর কি। এটা একটা সিমটম যেটা আমি আমার মধ্যে ফার্স্টের দিকে, ফার্স্টে তো ঢাকার দিকের এক্সাম গুলো হয়, সো ওই টাইমটাতে আমি এই জিনিসগুলো ফেস করেছিলাম। লাকিলি পরের গুলাতে আর কি ফিজিক্যাল সিমটম বলতে পারেন যে কি ধরনের ফিজিক্যাল সিমটম আপনি ফিল করেছেন? ফিজিক্যাল সিমটম আমার মধ্যে যেটা হয়ে গিয়েছিল যে আমি অনেক কফি খাওয়া শুরু করে দিয়েছিলাম। সো অনেক ওকে, আই স্টার্টেড বিহেভিয়ারাল। ওকে, So I started taking a lot of caffeine, for which আমার স্লিপ সাইকেল পুরা উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। তো এটার জন্য দেখা যেত যে ইন কোর্স অফ টাইম ওই মেমোরাইজিং ক্যাপাসিটি, প্রোডাক্টিভিটি, এই জিনিসগুলো তো আসলে ইটস হেলথ প্রুভেন যে এইগুলা প্রবলেম অ্যারাইজ করে। সো maintaining a proper sleep diet, I think, is something that everyone should focus on for any sort of exam. আর এছাড়া I don't think I faced that much of a problem apart from these two, because these were the things যেটা আমি আর কি পার্সোনালি ফেস করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। আরো অনেকের আরো অনেক ধরনের সিমটম হয়, যেমন কারো ভীষণ হাত পা কাঁপে, হাত পা হুম, ঘামে, তারপর খুব রেস্টলেস ফিল হতে থাকে শরীরের ভেতরে, কারো কারো চেস্ট পেইন হয়, কারো কারো নিঃশ্বাসের অসুবিধা হয়, বিভিন্ন রকমের সিমটম, কারো কারো লুজ মোশন হয়, হ্যাঁ, ঘন ঘন টয়লেটে যেতে হয়, কারো কারো বমি হয়ে যায়, হ্যাঁ, ভমিটিং সিমটমস হতে থাকে। কেউ কেউ দেখা যায় যে এতই দুর্বল হয়ে গেছে, মানে শারীরিক ভাবে ভীষণ দুর্বল হয়ে গেছে যে কোনোভাবেই তার পক্ষে সম্ভব না। আমার একজন কাজিন ছিল, আছে ইনফ্যাক্ট, শি ইজ আ ডক্টর। সো ওর এই মানে ওর এত এংজাইটি হতো যে ওর এরকম এসএসসি এইচএসসি পরীক্ষার সময় তাকে প্রত্যেকবার এরকম স্যালাইন পুশ করতে হতো। দিস ইজ বিকজ অফ অ্যাংজাইটি। ও খুব এক্স্যাক্টলি। অ্যাংজাস হয়ে যেত যে ওকে এরকম রাত ভর স্যালাইন দিতে হতো, তারপর দিনের বেলা উঠে আহ, পরীক্ষা দিতে যেত। সো দ্যাটস ইট। তো এইরকম ধরনের ফিজিক্যাল সিমটমস হয় যেগুলো সম্পর্কে আমাদের একটু অ্যাওয়ার হওয়া প্রয়োজন। আমরা এগুলো বলছি এই কারণে যে স্ট্রেস যখন আমরা ম্যানেজ করতে চাইবো, তখন আমার কি কি সিমটম হচ্ছে সেগুলো সম্পর্কে আমার অ্যাওয়ার হওয়া প্রয়োজন। তার মধ্যে ফিজিক্যাল সিমটম আছে। ইমোশনালি আমাদের ভিতরে কি হয়, খুব ফিয়ার কাজ করতে থাকে, খুব অ্যাংজাইটি হয়, হাইলি অ্যাংশিয়াস হয়ে যাই, কারণ আমরা ভাবতে থাকি না হলে কি হবে, ফিউচারে চলে যাচ্ছি। তারপর আহ এই ধরনের আর কি হয় আপনাদের? আর কি হয় মানে ইমোশনাল আর মানে কি ধরনের ইমোশন থাকে? আমি তো আমার মতো। আমি একটা জিনিস পার্সোনালি আর কি ফেস করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে যে
আমার নিজের কেসে ধরেন আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ঢাকাতেই, সো যখন অ্যাডমিশন ফেজটাতে আর কি স্টার্ট করেছি এক্সাম দেওয়া, আমাদের ঢাকায় তো সরকারি ইউনিভার্সিটিজ এর মধ্যে আছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েট, মানে ইন টার্মস অফ মেজরিটি স্টুডেন্ট যেগুলো আর কি টার্গেট করে ভর্তি পরীক্ষার জন্য। সো যখন আমি ও দুটা পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আমার মধ্যে একটা পার্সোনালি এরকম চিন্তা আর কি কাজ করছিল যে ইফ দিস ডাজ নট হ্যাপেন, আমার থাকতে হবে কোথায়, বিকজ জিনিসটা হচ্ছে আমার পেরেন্টস, আমি একমাত্র ছেলে, সো দেখা যায় যে বিং আ পার্ট অফ দ্য ফ্যামিলি ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু, এন্ড দিস ইজ সামথিং দ্যাটস উইথ মি ছোটবেলা থেকে। সো আমি তো আর অনেকের মতোই যারা অনেকে পারে, যারা ঢাকার বাইরে থাকে, এবং অনেক এক্সাম্পলসও আছে যারা বাহিরে থেকে ঢাকায় আসতে পারে ডিউ টু various necessities, but for me it was something that having an aged parents, এই ভয়টা মাথায় চলে আসছিল যে my near and dear ones ওরা কোথায়, বা তাদের কি হবে if I had to move out from Dhaka city। তো তখন গিয়ে স্পেসিফিকলি ফার্স্ট এর দিকের এক্সাম গুলোতে আমার জন্য এটা একটা প্রেসারাইজিং একটা সিচুয়েশন ছিল ইমোশনালি। থ্যাংক ইউ সো মাচ নাভিদ, আপনি খুব দারুণ দারুণ পয়েন্ট অ্যাড করছেন। আসলে এই যে অ্যাডেড এক্সপেকটেশন, আমি একমাত্র ছেলে, আমি ঢাকায় থেকেছি, এখন যদি ঢাকার বাইরে যেতে হয় তাহলে কি হবে। তো মানে আপনি এখন বলেন যে এখন আপনি যে জায়গাটাতে আছেন, আপনি কি মানে ওয়ার ইউ সাপোজ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট দ্যাট নো, মোমেন্ট? নো নো, না। এক্স্যাক্টলি নো। আপনার তখন চ্যালেঞ্জ ফেস করার সময় যেখানে হবে আপনি সেখানে যাবেন, কারণ আপনি স্টুডেন্ট, আপনার শেখার বয়স, এবং এই চ্যালেঞ্জটা এখন নেওয়ারই সময় এসেছে। আপনি হতে পারেন একমাত্র ছেলে, কিন্তু যদি এমন হয় যে ঢাকার বাইরে কোনো একটা ভালো জায়গায় আপনার হয়েছে, সেই জায়গাটাতে কিন্তু এটা আপনার জন্য একটা গ্রোথ, যে আপনি একটা একটা জায়গায় গিয়ে একলা থেকে পড়াশোনা করে নিজের ডেভেলপমেন্ট করে আসলেন, দিস ইজ এ গ্রোথ। তো এই গ্রোথ গুলো হতে দিতে আমাদের ভয় পাওয়া আসলে উচিত না। উচিত না। ভয় লাগে, অবশ্যই ভয় লাগে, এখানে ফ্যামিলির একটা অনেক বড় ভূমিকা আছে। ফ্যামিলিও সবসময় ভাবতে থাকে যে আসলে কি হবে, আমার বাচ্চাটা যদি চলে যায় তাহলে কেমন করে ম্যানেজ করবে। ফ্যামিলির আসলে প্রয়োজন এই সময়টাতে খুব সাপোর্টিভ হওয়া, কিন্তু তারা এটা পারে না বিকজ অফ দেয়ার এংজাইটি। তারাও তাদের মতো করে। অবভিয়াসলি। হ্যালো, হ্যালো, আমরা হ্যালো, খানিকক্ষণের জন্য হারিয়ে গেছিলাম, শুনতে পাচ্ছি সবাই? সরি। জি ইয়েস। জি আপু। হ্যাঁ, ওকে। তো এই জায়গাগুলোতে ফ্যামিলির আসলে খুব সাপোর্টিভ হওয়া প্রয়োজন, যে আম, তাকে প্রপার সাহস দেওয়া, যে যেখানেই হয় যাই হয়, এবং ভালো জায়গায় যে কোনো জায়গায় হোক, ইটস অল রাইট। যেটা দরকার শিক্ষা, তুমি যেখানে গিয়ে শিক্ষা নিতে পারো সেটাই, সেটাতেই উই আর রেডি অ্যান্ড ইউ আর ওয়েলকাম, রাইট? এটা হওয়া উচিত। তো আই হোপ আপনারা এখন যতটুকু বড় হয়েছেন, আপনাদের যারা জুনিয়র আছে তাদেরকে আপনারা হয়তো এই মেসেজ গুলো কনভে করতে পারবেন, এবং আমাদের সাথে যারা আছেন আজকে তারাও হয়তো মেসেজ গুলো নিয়ে উপকৃত হতে পারে। আচ্ছা, এবার একটু জানতে চাই, আমাদের সময় তো খুব বেশি নেই, কিভাবে ডিল করেন? আপু স্টার্ট করেন। যদি আমি বলি আপু ডিল করার কথা, যে অ্যাংজাইটি বা স্ট্রেস সিচুয়েশন গুলোকে আমি কিভাবে ডিল করি, আমার সবচেয়ে ফরমোস্ট একটা জিনিস মনে হয় যে আমরা সবসময় দেখি আমরা অন্যের সাথে একটা কম্পিটিশনের বিহেভিয়ার থাকে। আর এটা আমাদের সমাজের মধ্যেও রয়েছে এবং আমাদের স্কুল কলেজ থেকেও ছোটবেলা থেকে দেখা যায় যে অনেক বাসায় প্যারেন্টসরাও বলছে যে তোমার ওই ফ্রেন্ড তো এত পেলো, তুমি কেন পেলে না, বা সে তো এই জায়গাটায় টিকেছে, তুমি কেন চান্সটা পাওনি। তো
তো সেই কম্পিটিশন মনোবৃত্তিটাকে যদি আমরা অ্যাসাইডে রাখতে পারি, আমাদের থেকে অ্যালুপ করতে পারি, তাহলে অনেকটা স্ট্রেস লেভেলটা আমার নিজের ক্ষেত্রেও কমে আসে, অন্যদের ক্ষেত্রেও কমে আসে। আহ, ও সেটাতে চান্স পেয়েছে বলে যে আমাকে পেতে হবে এমন কোনো কথা নেই, বা ও সেই মার্কসটা পেয়েছে বলে এটাই আমাকে অবটেন করতে হবে এমন কোনো কথা নেই। আমি নিজে যে জায়গায় আছি সে জায়গায় থেকেও আমি নিজে সক্ষম হতে পারি ভালো করার জন্য। আর যদি অন্যান্য ক্ষেত্রে অ্যাংজাইটি এসব ডিল করার সিচুয়েশনে জরুরি হয়, তাহলে আমি বলবো আমরা ভর্তি পরীক্ষার আগে সবসময় হয় কি সিলেবাসটা তো অনেক ব্রড থাকে, তো আমরা পড়াগুলোকে ভাগ করে নিতে পারি না। তো শুরু থেকে যদি আমি ভাগ করে করে পড়ি তাহলে হয়তো আমার লাস্টের দিকে এসে প্রেশারটা অনেক কমে যায়। যেমন আমি নিজে এটা ফেস করেছি যে আমি নিজে পারিবারিক কিছু কারণেও আমি নিজেও শুরু থেকে পড়াটাকে ওভাবে কভারটা দিতে পারিনি। লাস্টের দিকে এসে আমার কাছে নিজেই মনে হয়েছে যে সিলেবাসটা তুলনায় আমার যে পড়ার রুটিনটা ছিল সেটা চেঞ্জ করা উচিত ছিল। আমার শুরু থেকে ভাগ ভাগ করে পড়লে আমার অ্যাংজাইটি লেভেলটা লাস্টের দিকে এসে স্ট্রেস লেভেলটা অনেক কমে যেত। আর এখানে আমি বলবো ফ্যামিলি একটা অনেক গুরুত্বপূর্ণ সাপোর্ট সিস্টেম হিসেবে আমাদের জন্য কাজ করে। বাবা হোক, মা হোক, ছোট ভাই বোন হোক, বড় ভাই বোন হোক, বা কোনো ফ্রেন্ড হোক, বা কোনো মেন্টর হোক, তাদের সাথে যদি আমরা সেই মুহূর্তটায় বা কিছু কথা বলার মাধ্যমেও আমি সেই ফেসটাকে শেয়ার করতে পারি, তাহলেও আমার ওই অ্যাংজাইটি লেভেলটা অনেক কমে আসে এবং সেটা একটা পজিটিভ স্ট্রেংথ হিসেবে কাজ করে। এক্ষেত্রে আমি আমার নিজের যদি ডিল করার কথা হয় তাহলে আমি বলবো যে আমার যখনই কোনো পরীক্ষা আসুক বা যে কোনো ধরনের বিশেষ কোনো দিন থাকুক বা কাজ থাকুক, তো আমি দেখা যায় যে আমি আমার আম্মুর সাথে যে সেটা শেয়ার করি, দেখা যায় আমি আম্মুকে বলছি যে কালকে এরকম পরীক্ষা আছে, আমার পড়াটা ঠিক মতো হয়নি। বা তখন না শেয়ার করলে জিনিসটা দেখা যায়, বা আমি আমার ছোট ভাইয়ের সাথে অনেক সময় শেয়ার করে থাকি যে দেখা যায় যে আমার ওই অ্যাংজাইটি লেভেলটা অনেক ক্ষেত্রে কমে আসছে। এক একজনের অবশ্যই এক এক ধরনের টেন্ডেন্সি থাকে ডিল করার। আমার ক্ষেত্রে সেটা, আর আমার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা প্রেয়ার, আমি খুব তখন মনে হয় যে আমার প্রেয়ার্সটা আমার নিজের সাথে নিজে কথা বলার একটা সুযোগ করে দেয়। তো এইভাবে আমি নিজে সেই সিচুয়েশন গুলোকে ডিল করে থাকি। আর ফরমোস্ট আমার কাছে মনে হয় যে অন্যের সাথে কম্পিটিশন করাটা একেবারেই উচিত নয়। অন্য কি করছে, ওর 10টা চ্যাপ্টার পড়া হয়ে গিয়েছে, আমি মাত্র 5টা পড়েছি, তো আমি কি করে রাতের মধ্যে কভার করব? এই জিনিসগুলোকে একদম অ্যাভয়েড করে যেতে পারলে, এই নেগেটিভ থিঙ্কিং গুলোকে অ্যাভয়েড করতে পারলে পরীক্ষার দিনটা অনেক রিল্যাক্সে থাকা যায় এবং পরীক্ষাটার অবজেক্টিভ যে গোল নিয়ে আমি দিতে বসেছি সেটা অনেক পজিটিভ ওয়েতে ডিল করা যায়। নাবিদ, ইউ ক্যান কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মেরিন। আপু। অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট আপনি বলেছেন, আমি নোট করে রেখেছি, আমি শেষে সামারাইজ করবো। একটু নাভেদের কাছ থেকে শুনি আগে, আপনি কিভাবে ডিল করেন? আম, আমার মতে ডিল করার যে ওয়েটা সেটা হচ্ছে আপু যেটা বললো যে নট টু থিঙ্ক অ্যাবাউট যে অন্যান্য মানুষজন কি করছে, রাদার আমার নিজের কম্পিটিশন না, আমি যদি নিজেকেই কম্পেয়ার করি যে আমি গত সপ্তাহে কতটুকু প্রোডাক্টিভ ছিলাম, ওটার কম্পারিশনে আমি নেক্সট 1 উইক কতটুকু প্রোডাক্টিভ হচ্ছি। বিকজ অ্যাডমিশন ফেজটা অনেকটা হচ্ছে এরকম। আমার অনেক ফ্রেন্ডও আছে যারা ইভেন দেয়ার ইন আইবিএ, ওরা they took preparation of 2 weeks before the exam but still got in IBA te. So the thing is, it's not about, certainly it's not always about the exam preparation, but it's also about যে তুমি নিজেকে ট্র্যাক করছো নাকি, যে তুমি গ্রাজুয়াল ডেভেলপমেন্টটা, যে তুমি নিজের গত সপ্তাহের অ্যাসপেক্টে তুমি এখন আর ইউ আ বেটার ওয়েল equipped স্টুডেন্ট or not for facing that exam. This is something very important because ওইটা যদি আমরা গ্রাজুয়াল ইমপ্রুভমেন্টটা নিজের মধ্যে নোটিস করতে থাকি, তখন দেখা যায় অন্য যত ধরনের প্রবলেমস আমরা অ্যাংজাইটি রিলেটেড যত প্রবলেমস ফেস করি ডিউ টু এক্সামস, ওই জিনিসগুলা আস্তে আস্তে আমরা ওভারলুক করে চলতে পারি। আর ওয়ান মোর থিং যেটা আমার কাছে মনে হয় কি, যে অ্যাংশাস ফিল করার আরেকটা রিজন যেটা হয়ে যায় যে আমরা যখন ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করি বা ভর্তি পরীক্ষা দেই, তখন আমরা আসলে ফোকাস থাকি এরকম যে সরকারি কোথাও চান্স পেতে হবে, বিকজ সরকারি মানেই সামথিং দ্যাটস ভেরি গুড ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড এডুকেশন। আমি সবাইকে যারা আর কি ফিউচার ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট ক্যান্ডিডেটস হবে তাদেরকে একটা জিনিসই বলবো যে when you are in Bangladesh, frankly speaking, your education depends on you.
not based on your institution solely. So যখন তুমি ইনস্টিটিউশনের কথা চিন্তা করবা তখন অ্যাংশিয়াস লাগবে। তুমি এক্সাম দাও, এক্সাম দিয়ে চিন্তা করো এভাবে যে আমি যেখানেই পরীক্ষা দিব আই উইল গিভ মাই বেস্ট। এখন এই বেস্টের জন্য আই ওয়ন্ট এক্সপেক্ট এনিথিং, তখনই দেখবা তুমি তোমার রেজাল্টটা পাবা। বিকজ আমি যখন আমার ফ্রেন্ডসদের সাথে যারা হু গট চান্সেস ইন পাবলিক ইউনিভার্সিটিজ এন্ড ইন আইবিএ, when I talked to them, they said that we didn't have any sort of expectations. We just took that preparation and just পরীক্ষা দিয়ে আসছি। And নিজের মধ্যে ওই কনফিডেন্স টুকু রাখছি যে আমি যেটা নিয়েছি ওটা ভালো প্রিপারেশন নিয়েছি। সো তুমি ওইভাবে যাও, তোমার রেজাল্টটা ওইরকম ভালোভাবেই আসবে। সো আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য ওয়েজ টু নট কিপ এনি সর্ট অফ এক্সপেকটেশনস এন্ড জাস্ট গিভ ইউর বেস্ট। থ্যাংক ইউ সো মাচ নাভেদ। আমি একটু সামারাইজ করি যে নাভেদ আর মেরিনের কাছ থেকে আমরা আসলে কি কি পেলাম। আমরা পেলাম আননেসেসারি কম্পিটিশন আমরা করব না, আমরা নিজের সাথে বরং কম্পিট করার চেষ্টা করব। আমরা অন্যের এক্সপেকটেশন নেব না, বরং আমার নিজের কাছে কি এক্সপেকটেশন আছে সেইটাকে মোর ফোকাস করবো, রাইট? একটা চমৎকার টেকনিক বলেছেন মেহরিন, সেটা হচ্ছে শেয়ারিং করা। এটা হচ্ছে টু রিলিজ ইউর স্ট্রেস, রাইট? তো এটা অবশ্যই খুব হেল্পফুল যখন আমাদের ভেতরে খুব স্ট্রেস হচ্ছে কোনো কিছু নিয়ে। সেটা এখন তো আমরা এক্সাম নিয়ে কথা বলছি, তো যে কোনো কিছু নিয়ে যখন স্ট্রেস হয় তখন খুব রিলায়েবল কারো কাছে এটা শেয়ার করতে পারা, এটা সবসময় রিলিজিং। ইটস হেল্পফুল টু কিপ আওয়ার মেন্টাল হেলথ ওয়েল, ওকে, মেন্টাল ওয়েল বিং। প্রেয়ার যদি আপনাকে শান্তি দেয় তাহলে আপনি অবশ্যই প্রেয়ার করুন। এর সাথে যে কয়েকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা অবশ্যই মেরিন বলেছেন। টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সেখানে কিভাবে আমরা টাইম ম্যানেজ করব? আমরা প্রায়োরিটি আগে সেট করব, যে যেটার প্রায়োরিটি আগে, হয়তো অনেকগুলো পড়ার লিস্ট আছে, তার মধ্যে কোনটা সবচেয়ে প্রায় ওইটাকে আগে করব, সেটার জন্য বেশি সময় রাখবো, এবং তারপরে যেটা আরেকটু কম প্রায়োর মনে করছি সেটার জন্য একটু কম সময় রাখবো। এভাবে প্রায়োরিটাইজ করব। একটু আমরা টাইমটাকে চাঙ্ক করে নিতে পারি। একদম লম্বা সময় বসে আমাদের পড়তে হবে এরকমটা না, আমরা ছোট ছোট চাঙ্কে ভাগ করে নিতে পারি সময় এবং সিলেবাস। হয়তো আমরা 1 ঘন্টা পর পর একটা 10 মিনিট বা 15 মিনিটের ব্রেক নিতে পারি, বা 1 ঘন্টা যদি লম্বা হয়ে যায় হাফ অ্যান আওয়ার পর পর বা 40 মিনিট পর পর আমরা একটা ছোট করে ব্রেক নেব। শুধু পড়া পড়া, অনেক পড়া থাকে, আসলেই অনেক পড়া থাকে এবং অনেক স্ট্রেসফুল। তো সেই জায়গাটাতে আমরা যেন একটু হেলদি প্র্যাকটিস করতে পারি, সেজন্য আমাদের অ্যাডভাইস থাকবে একটু যেন ব্রেক নিয়ে নিয়ে আমরা পড়ি। তাহলে এটা আবার মানে অনেক লম্বা সময় পড়লে যেটা হয় যে মনোযোগটাও ছুটে যায়, সেই জায়গাটাও তখন থাকবে না। তো দিস ইজ হেল্পফুল। নিজেকে কাম ডাউন করাটা খুব ইম্পর্টেন্ট। যেটা নাভেদ বলেছেন যে ফিউচারে আমরা ট্রাভেল করতে থাকি, যে না যদি হয় তখন কি হবে সেটা ভাবছি। তো না যদি হয় সেটা না ভেবে বরং আমরা ভাববো যে এখন আমার কি করা প্রয়োজন। খুবই সচেতন থাকবো যে আমি ফিউচারে চলে যাচ্ছি কিনা, আমি কি পরীক্ষার রেজাল্ট নিয়ে ভাবছি কিনা। আমার এখন পরীক্ষার রেজাল্ট নিয়ে ভাবার কথা না, আমার এখন ভাবার কথা আমি কি পড়ছি সেটার উপরে, এবং পরীক্ষার মোমেন্টে বসে আমি যা প্রশ্ন এসেছে সেইটা নিয়ে আমার ভাবার কথা, রাদার থিঙ্কিং অ্যাবাউট রেজাল্ট। ওকে, সো এই বিলংিং ইন প্রেজেন্ট অলওয়েজ হেল্পফুল। আমি যদি আমার প্রেজেন্টটাকে ঠিক রাখতে পারি তাহলে আমার ফিউচারটাও ঠিক হবে। আমি যদি প্রেজেন্টে বিলং করি তাহলে আমি ফিউচারে আমার রেজাল্টটা ঠিকই পাবো, কারণ আমি প্রেজেন্টের কাজটা করেছি। ওকে, এটা খুব মনে রাখা প্রয়োজন যে প্রেজেন্টে থাকা সেটা খুব সহজ না, বাট এই যে স্ট্রেস রিলিজিং অ্যাক্টিভিটি গুলো যদি আমরা করতে থাকি তাহলে এটা সম্ভব। একটু হালকা এক্সারসাইজ করা প্রয়োজন, সময় মতো ঘুমানো, সেলফ কেয়ার যেটাকে বলে। এই সময়টাতে মেরিন অ্যাড করছিলেন যে সেলফ কেয়ার অ্যাক্টিভিটি গুলো আমরা ভুলে যাই, সময় মতো খাই না, সময় মতো ঘুমাই না, গোসল করি না, বা যা যা আমার দরকার, একটু দিনের একটা সময় রিক্রিয়েশনও দরকার আছে, সেই জায়গাগুলোকে একটু রুটিন করে মেনটেন করা। কারণ আমি যদি সুস্থ থাকি তাহলে আমার রেজাল্টটা কাজে লাগবে, আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার রেজাল্ট কোনো কাজে লাগবে না এবং রেজাল্টও ভালো হবে না। তো এই সেলফ কেয়ারের কাজগুলো খুব ভালোভাবে মেনটেন করা। এটা মনে করার কিছু নাই যে আমার তো 1 মাসই আছে, এই সময় আমি যদি ঘুমটাকে একটু মানে কম করে ঘুমাই অসুবিধা নাই, আমি পরে রিকভার করে নেবো। কিন্তু পরে রিকভার করার নাও সময় হতে পারে। মানুষের ঘুম, খাওয়া এগুলো হচ্ছে শরীরের ফুয়েল।
শরীরকে যদি আমি প্রপার ফুয়েল না দিই তাহলে শরীর কেন কাজ করবে, এটা আমাদের আগে বুঝতে হবে, তাই। তো এই জায়গাগুলো আশা করি সবাই মনে রাখবে, এবং আমাদের সময়টা শেষ করে ফেলেছি আমরা। আম, আশা করি আমাদের সাথে আজকে যারা ছিল বা পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবে তাদের কিছু হলেও উপকার হবে। সবার জন্য আমাদের শুভকামনা রইলো, যারা পরীক্ষা দেবে এবং দিচ্ছে সবার জন্য শুভকামনা রইলো। আর নাভিদ এবং মেহরিনকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফিজ। থ্যাংক ইউ।